দর্শক, বরাবরের মতো আমি নুসরাত সাবরিন চৌধুরী আছি আপনাদের সাথে মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। একটি শিশুর প্রাথমিক শিক্ষা মায়ের কোল তথা পরিবার থেকেই, আর সেই শিক্ষারই একটি অংশ আমাদের কৃষ্টি, কালচার বা সঙ্গীত সংস্কৃতি। শুধু তাই নয়, সঙ্গীত আমাদের মনের আকাশে জমে থাকা কালো মেঘ দূর করে আনন্দের প্রবাহ এনে দেয়। খুশিতে সঙ্গীত, বিরহের সঙ্গীত, কারণে অকারণে কিংবা অবসরের সঙ্গীত আমাদের মনকে দোদুল্যমান করে রাখে। মানসিক স্বাস্থ্যের উপর সঙ্গীতের প্রভাব যথেষ্ট। দর্শক, মনের কথা অনুষ্ঠানে আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে মানসিক স্বাস্থ্যের সঙ্গীত ও সংস্কৃতির গুরুত্ব। বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তিকে। আমাদের সাথে আছেন সুজিত মোস্তফা, মিউজিশিয়ান। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। আপনি? স্যার, খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই, আপনার নজরুলের শাস্ত্রীয় সঙ্গীতে অনেক দিন যাবৎ লম্বা পদচারণা, এবং স্যার আপনি এটা নিয়ে রিসার্চ করেছেন, অনেক অনেক আপনার অবদান অনস্বীকার্য এই জায়গা থেকে। আমি যদি প্রথমে একটু জানতে চাই যে গান তো একটা, আমরা আধ্যাত্মিক জায়গা থেকে বলি যে গান মানুষের মনে অনেক বড় প্রভাব ফেলে, এবং মানসিক স্বাস্থ্যে আধ্যাত্মিক সুস্থতাও কিন্তু একটা বিশাল বড় অংশ, স্পিরিচুয়াল হেলথ আমরা যেটাকে বলছি। সেখান থেকে গানের সাথে মনের যে এই যে সংযোগ, এই প্রভাবটা, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আসলে গান মনে প্রভাব ফেলে। আমরা যে জীবন যাপন করি, আমি একটু এই দিক থেকে যদি বলি যে আমাদের জীবনটা কেন, আমরা তো জন্মাই, একসময় মরেই তো যাব। আমরা যে জীবনটা যাপন করি কেন করি, এটাও কিন্তু আমরা অনেকে জানি না। বিশেষ করে অনুন্নত দেশগুলোতে আমাদের সংগ্রামটা থাকে প্রধানত কোনো রকমে দুমুঠো খাবার জোগাড় করা, মাথার উপরে একটা ছাদ, বা জীবনটাকে যাপন করা, তারপরে হয়তো আমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করানো, আর অন্যান্য অনেক সংগ্রাম নিয়ে মুখর থাকতে হয়। আমরা বুঝে উঠতে পারি না জীবনটা কেন। জীবনটা আসলে যাপন করবার জন্য এখানে প্রধান দুটো দায়িত্ব আমরা পালন করি। একটা হচ্ছে আমাদের প্যারেন্টসরা আমাদেরকে তৈরি করেন, তাদের প্যারেন্টসরা তাদেরকে তৈরি করেছেন, তাদের প্যারেন্টসরা তাদের, এটা একটা ধারাবাহিকতা চলতে থাকে। আমাদেরও কাজ হচ্ছে পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেওয়া। এটা শুধু আমাদের বাচ্চা কাচ্চা নয়, আমি সামগ্রিক অর্থে বলছি। এটা একটা, বাকি জীবনটা প্রত্যেকেরই কাজ থাকে। এক একজন এক একটা পেশায় আছে। আপনি যেমন একটা পেশায় আছেন, আমার সঙ্গীত পেশা। কিন্তু এর মধ্যে আমরা আমাদের যেই পেশায় আমরা থাকি সেটা একসময় একটা বোর্ডম ক্রিয়েট করে, একই কাজ আমাদেরকে রিপিটেডলি করতে হয়। সেখান থেকে আমরা মুক্ত হওয়ার জন্য অনেকগুলো এক্সট্রা কাজ করি। কখনো আমরা ছুটি নেই এনার্জাইজ করবার জন্য, কখনো আমরা বেড়াতে যাই, অন্য কিছু খাই, একটু অন্য ড্রেস আপ করি, খেলাধুলা দেখি বা খেলা করি, নাটক সিনেমা দেখি, লিখি, বানাই, কবিতা পড়ি, লিখি, আবৃত্তি করি। ঠিক এগুলো করে আমরা কি পাই? আনন্দ পাই। এই আনন্দটুকুই আমাদেরকে এই জীবনকে অর্থবহ করে তুলতে সাহায্য করে। জীবনের আর এক নাম আমার কাছে আনন্দ, বা আনন্দে থাকা। আনন্দের একটা প্রধান উপাদান হচ্ছে সঙ্গীত। এবং অন্য যে কোনো সংস্কৃতি চর্চার মতো আমি যদি আপনাকে যদি জিজ্ঞেস করি যে গান আপনি কেন করেন, খুব সরল স্বাভাবিক উত্তরটা হচ্ছে আমার ভালো লাগে। তাই তো ভালো লাগে। কেন ভালো লাগে? নিশ্চয়ই এর মধ্যে ভালো লাগার মতো কিছু উপাদান আছে। উপাদানগুলো কি? একটা গানের মধ্যে একটা কবিতা এবং সুর মিলে হয় একটা গল্প, একটা সিকোয়েন্স, একটা ঘটনা, একটা স্মৃতি, একটা অনুভূতি, কিছু না কিছু তো একটা তুলে ধরে, একটা রঞ্জকতার সঙ্গে একটা রং ফুটিয়ে, একটা আবেগ দিয়ে, একটা রস সৃষ্টি করে সেটা তুলে ধরে। তো সেটা আমাদের মনকে একটা অন্য জগতে নিয়ে যায়, একটা ভার্চুয়াল জগৎ বলবো। কিন্তু এই জগতের মধ্যে আমরা কিছু সিন এবং আনসিন ফ্যাক্টসের সম্মুখীন হই। আমরা অনেক কিছু কখনো হয়তো আমাদের অনুভবের মধ্যে, ভাবনার মধ্যে আসেই নাই, সেগুলোকে আমরা দেখি, কিন্তু একটু অন্য রকম রং দিয়ে দেখি। রংটা হচ্ছেই যে অন্য সকল শিল্পর থেকে সঙ্গীত একটা জায়গায় আলাদা। সঙ্গীত কিন্তু ডিসহারমোনিক হতে পারে না, এর মধ্যে সামঞ্জস্যতা থাকতেই হবে আর কি। যেই মুহূর্তে সঙ্গীত অসামঞ্জস্য হয়ে গেল, মানে সামঞ্জস্যহীন হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেটার সঙ্গীত পদবাচ্য থাকে না। তো এই যে সামঞ্জস্যতা, এটা আমাদের, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের মনের তিনটা ভাগ আছে: সচেতন, অচেতন এবং অবচেতন। এই যে যেই মনটা নিয়ে কথা বলছি, এটা হচ্ছে সচেতন মন। আমি ঘুমন্ত বা অজ্ঞান থাকলে অচেতন, কিন্তু সবসময় অ্যাট দ্য ব্যাক এন্ড অফ আওয়ার মাইন্ড আমাদের অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড কাজ করছে। এটা ভীষণই শক্তিশালী। তো হারমোনাইজ সঙ্গীতের একটা ক্যারেক্টার হচ্ছে যে এটা আমাদের অবচেতন মনকে
একটা খুব সেটেল অবস্থার মধ্যে নিয়ে যায়, আমাদেরকে খুব সংহত অবস্থার মধ্যে নিয়ে যায়। আমি বলবো যে স্টেট অফ ইকুইলিব্রিয়াম। সেখানে কি, যেমন অনেক বাচ্চাকে আমি বলি কি যে তুমি গান শুনতে শুনতে যদি অঙ্ক করা অভ্যাস করো, তুমি দেখবে তোমার প্রথম দিকে একটু ঝামেলা হতে পারে, কিন্তু বহু বাচ্চা কিন্তু এটা করে। একদমই তাই। সেইভাবে এই হারমোনাইজ আর্টটা এটা আমাদেরকে খুব প্রভাবিত করে, আমাদেরকে সংহত হতে, স্থির হতে। কিন্তু আধ্যাত্মিকতার প্রশ্নটা যেহেতু করেছিলেন, সেই জায়গাটায় আসি যে আধ্যাত্মিকতাটা হচ্ছে যে গানের তো কথার সুর মিলে একটা বিউটি তৈরি হয়, কিন্তু এই বিউটিটাই কিন্তু শেষ বিউটি নয়। আমরা 9টা রস নির্ভর করে একটা গানের স্বাদ গ্রহণ করি। এগুলো হচ্ছে শান্ত, করুণ, শৃঙ্গার, রুদ্র, বীর, ভয়, অদ্ভুত, বীভৎস এবং হাস্যরস। কিন্তু যদি আমি এই রসকে অতিক্রম করতে পারি, আমি তো একটা গান গাই হচ্ছে আবেদন তৈরি করবার জন্য, কিন্তু আবেদন তৈরি করতে গেলে আমার প্রয়োজন হচ্ছে নিবেদন, মানে নিবেদিত হওয়া। আমি যদি সত্যি নিবেদিত হতে পারি, তখন আমি এই 9 রসের বাইরে একটা অন্য রসে চলে যাই, সেটা হচ্ছে ভক্তি রস। মানে আই এম কমপ্লিটলি সারেন্ডার্ড। সারেন্ডার্ড টু, সেটা এখন কেউ বলবে যে আমি স্রষ্টার কাছে, প্রকৃতির কাছে, যে যেভাবেই বলুক, এই যে সারেন্ডার করাটা, এটা হচ্ছে একটা সংযোগ হয়ে যায় পরমের সঙ্গে। তখন আমরা একটা অন্য অনুভূতির জগতে যাই। এই অনুভূতির জগতে গেলে এটার যে থ্রিল, এটার যে আনন্দ, সেটা অন্যরকম। এই আনন্দ অবশ্যই, মানে মন ভালো হলে এটা রেসিপ্রোকেট করে। মন ভালো হলে শরীর ভালো, শরীর ভালো হলে মন ভালো। তো তখন কিন্তু আসলে সত্যি সত্যি যদি সেই জায়গাটায় যাওয়া যায়, খুব চ্যালেঞ্জিং কিন্তু আধ্যাত্মিক জায়গাটায় পৌঁছানো গানের মধ্যে, কিন্তু গেলে পরে সেটা খুবই মনকে ভালো করে। আর যার মন ভালো থাকে সে সুস্থ মনে অনেক কিছু করতে পারে। একদমই তাই। আমরা জানি যে মনই আমাদের সকল কিছু চালিকা শক্তি, কারণ আমার মনটা ভালো না থাকলে আদৌ আমি আসলে কোনো কিছু, শরীর সুস্থ থাকলে আমার পক্ষে ফাংশন করাটা সম্ভব হয় না। স্যার, এই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে সঙ্গীতের সাথে, যিনি সঙ্গীত নিয়ে কাজ করেন, একজন মিউজিশিয়ানের সাথে শ্রোতার যে একটা সংযোগ, এই সংযোগের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? যিনি গান করেন, আমি যেহেতু গান করি, আমি ইনস্ট্রুমেন্টালিস্টের কথা বলবো না, আমি একজন সঙ্গীত মানে কণ্ঠশিল্পীর কথাই বলি। একজন কণ্ঠশিল্পী হচ্ছে একটা গল্পের, মানে গানের মুখপাত্র। এই মুখপাত্র আর একজন মানে মন্ত্রী বা রাষ্ট্রপতি বা একজন সচিবের মুখপাত্রের মধ্যে পার্থক্য আছে। তারা হচ্ছে বক্তব্যটাকে প্রকাশ করেন, কিন্তু আমরা গীতিকার, সুরকার যেই জিনিসটাকে তৈরি করেন, তিনি একজন একক ব্যক্তিও হতে পারেন। সেটাকে আমি যখন গাইছি বা শিল্পীরা যখন গাইছেন, তখন তিনি ওই গানটার কেন্দ্রীয় চরিত্র হয়ে যাচ্ছেন। এই ঘটনাটা হয়তো তার জীবনে ঘটে নাই, কারণ আমি হয়তো 1000 গান করি, এর মধ্যে হয়তো 2, 4 বা 5টা ঘটনা আমার জীবনে ঘটেছে বা ওই ঘটনার কাছাকাছি দিয়ে গেছি। তাহলে আমি যখন গাইছি গানটা, যেগুলো আমার জীবনে ঘটে নাই, কিন্তু যেহেতু আমি গাইছি, তাহলে আমি সেন্ট্রাল ক্যারেক্টার, আমি ধারণ করছি সেটা, হ্যাঁ, অ্যাজ ইফ এটা আমার জীবনের গল্প। তো আমি যখন গল্পটাকে আমার করে প্রকাশ করতে পারবো, তখন শ্রোতা আমার সঙ্গে সংযুক্ত বোধ করবে, এবং সে বোধ করে সে তার নিজের জীবনেও গানটাকে অনুভব করার চেষ্টা করবে। এখানে এই অনুভূতির দুটো আলাদা প্যারামিটার আছে। প্রথমত, এটা তার জীবনের সঙ্গে মিলতে পারে, আবার যদি নাও মেলে, সে ভাবতে পারে যে এরকম একটা ঘটনা কারো জীবনে ঘটতে পারে, ঘটেছে, কিন্তু সেখানে সে আমার মানে পারফর্মারের সঙ্গে কানেক্ট করছে। এই কানেক্ট করাটার পেছনে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট কাজ করে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা গান ভালো লাগানো খুব কঠিন, এটার কমপ্লিট রহস্য এখনো মিউজিকোলজিস্টরা আবিষ্কার করতে পারে নাই। যেমন খুব বড় গীতিকারের লেখা, খুব বড় সুরকার সুর করলেন, অসাধারণ একজন অ্যারেঞ্জমেন্ট করলেন, সব বেস্ট মিউজিশিয়ান দিয়ে একজন বেস্ট সিঙ্গার গাইলেন, এবং সেটার যতই ভালো প্রচার প্রকাশ হোক না কেন, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই যে ওই গানটাই জনপ্রিয় হবে। এবং হুট করে একদম আনএক্সপেক্টেডলি এমন একটা গান জনপ্রিয় হয়ে যায় যেটা হয়তো কেউই ভাবে নাই। তো এই শ্রোতার এই জায়গার, আমরা গান জনপ্রিয় করার জন্য কতগুলো রেগুলার প্যারামিটার ফলো করি, যাতে এই গানটা জনপ্রিয় হয়েছে, অতএব এই ধরনের কিছু গান আমরা ক্রমাগত বানাতে থাকি, সেখান থেকে কিছু হয়। আসলে এটা একটা খুব রহস্যপূর্ণ ব্যাপার, কিন্তু শ্রোতার সঙ্গে আমার সংযুক্তিটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এবং সেটা
করার মূল সূত্রটা হচ্ছেই আমি যদি সত্যি সত্যি ওটাকে ধারণ করে নিবেদন করতে পারি, এবং আমাকে কিন্তু সবসময় টার্গেট করতে হয় নট অ্যান ইন্ডিভিজুয়াল অডিয়েন্স। যদি সামনে 10 জন থাকে, অডিয়েন্স 3 রকম। একটা হচ্ছে সরাসরি, যেমন আমরা সামনাসামনি বসে আছি, হ্যাঁ, একটা বিগার অডিয়েন্স সরাসরি, কিন্তু সামনে অনেক অডিয়েন্স বসে আছে। আর একটা হচ্ছে অফ দ্য স্ক্রিন, মানে সেটা একটা রেকর্ডেড আইটেম বা লাইভ আইটেম, কিন্তু টেলিভিশন বা রেডিওর বা ইউটিউবের ও পারে আর কি। কিন্তু আমাকে সবসময় ধরেই নিতে হবে যে আমার সামনে একজন আছে, এবং সে একজন থাকুক আর 100 জন থাকুক, প্রত্যেকেই আমার টার্গেট, এবং প্রত্যেকের মধ্যে ফিলটা দিতে হবে যে উনি গানটা আমাকে উদ্দেশ্য করে গাইছেন। এই সংযোগটা যিনি ক্রিয়েট করতে পারেন, তিনি একদম তার মনটাকে ছড়িয়ে দিতে পারেন আর কি। অনেক সুন্দর করে বলেছেন স্যার। এই জায়গা থেকে জানতে চাই যে আমাদের তো একটা জেনারেশনের বিশাল পরিবর্তন হয়েছে, যুগ যুগ ধরে এটা হয়ে যাচ্ছে, হবেও। তার সাথে সাথে কিন্তু গানের যেই একটা টেস্ট বা সব কিছুর কিন্তু চেঞ্জ এসছে। তো সেই জায়গা থেকে এখনকার বর্তমান প্রজন্ম আমাদের এই যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত বা আমাদের সংস্কৃতি ধরে রাখার ক্ষেত্রে তাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত, এবং প্যারেন্টিংয়ের রোলটা আসলে এখানে কেমন হওয়া উচিত? প্যারেন্টিংয়ে আমরা ফেল করছি। আমরা সবসময় বলি যে সমাজ বদলাতে হবে, সংস্কার করতে হবে, কিন্তু বললে তো হয় না। আর কোনো রাষ্ট্র ব্যবস্থা বদলালে সংস্কার হয় না, সংস্কার করতে হয়, মানুষকে বদলাতে হবে। একটা সিস্টেম বদলাতে গেলে যদি ওই একই মানুষ তো থাকছে, এই সিস্টেম থেকে ওই সিস্টেমে যাচ্ছে, তো তার যদি মানসিকতার বদল না হয় তাহলে তো হবে না। আমি একটা কাজ শুরু করেছি বাচ্চাদের নিয়ে। আমি মনে করি শিশু মনকে যদি পরিবর্তন করা যায় তাহলেই এটা সম্ভব। তো এই প্রসঙ্গটা আনলাম এই জন্য যে আমি আপনার বিষয়টা ব্যাখ্যা করছি, তার আগে এটা একটু বলে নিই। বাচ্চাদের জন্য আমি সততা, নৈতিকতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, গুরুজনের শ্রদ্ধা, পারিবারিক মূল্যবোধ, তারপরে পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ের উপরে আমি ছোট ছোট গান লেখাচ্ছি, আমি নিজেই সুর করছি। এগুলো আমি আমার ছাত্রছাত্রীদেরকে দিয়ে শুরু করেছি, কিন্তু এগুলো আমি বাংলাদেশের স্কুলগুলোতে নিয়ে যাচ্ছি। আমি বাচ্চাদের জন্য, যদি এটা আমি নিজেদের ফাইন্যান্সে, আমার একটা ফ্রেন্ড সার্কেল এটা ফাইন্যান্স করছে, এটা বড় প্রজেক্ট। কারণ আমি যদি সারা বাংলাদেশের অসংখ্য স্কুলে যেতে চাই, অনেক বড় প্রজেক্ট এটা, তখন হয়তো আমার ডোনারদের কাছে হাত পাততে হবে। কিন্তু আগে আমি আমার ছাত্রছাত্রী বন্ধু বান্ধবদের নিয়ে শুরু করেছি। এই বাচ্চাদের মনের মধ্যে যদি গানের মধ্যে একটা মেলোডির সঙ্গে একটা মিউজিক দিয়ে যদি এই ধারণাগুলো যায়, সেটা গেঁথে যায় মনের মধ্যে। এটা কিন্তু গানের একটা ক্যারেক্টার। তো তাদের জ্ঞাত এবং অজ্ঞাত সারে তাদের মনের মধ্যে কিন্তু এই ধারণাগুলো তৈরি হবে, এবং তারা যখন বড় হবে তখন প্রকৃত চেঞ্জটা আসবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি শুধু বাচ্চা নয়, অভিভাবকদেরকেও আমাদের সতর্ক করতে হবে। কারণ বাচ্চারা ভেরি মাচ ইনফ্লুয়েসড হয় যখন তারা দেখে যে তাদের অভিভাবক আচরণ ভালো নয়, দুর্নীতিগ্রস্ত। একজন অভিভাবক মানে কত টাকার চাকরি করেন, কত বেতন পেতে পারেন, এটা কিন্তু বাচ্চারা আজকাল ধরে ফেলে, অনুমান সবসময় ধরতে পারতো। বাচ্চাদেরকে আমরা যত সরল বোকা মনে করি তারা নয়, তারা অনেক বুদ্ধিমান। তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, কিন্তু যখন দেখে যে বাবা মারই কোনো জবাবদিহিতা নাই, তো তখন সে ইউজ টু হয়। তো এইখানে সমাজের স্বার্থে, কারণ সবাই মিলে ভালো থাকতে হলে, সুন্দর থাকতে হলে কিন্তু আমাদেরকে ঠিক হতে হবে, সঠিক রাস্তায় আসতে হবে। এটা বলা যাবে না যে মানে পুরো দেশ বিশুদ্ধ হয়ে যাবে, সারা পৃথিবী বিশুদ্ধ হয়ে যাবে। দুর্নীতি থাকবেই, দুর্নীতির একটা প্যারামিটার থাকে যে 10-এর মধ্যে কত। তো সেদিক দিয়ে আমাদের দেশে এইটাকে কমাতে হবে। আমাদের দেশে এটা একটু বেশি। কমাতে হলে পরে ওই বাচ্চাদের থেকেই আমরা প্রসেসটা শুরু করব। আর সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে একটা সোশ্যাল প্রসেস, এটা হবেই। এই যে প্যারেন্টিংয়ের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু আমরা এখন অনেকটুকুই দেখছি বর্তমান প্রজন্ম বিভিন্ন ক্ষেত্রে আসলে পাশ্চাত্য সংস্কৃতির প্রতি নির্ভরশীল হয়ে পড়ছে, বা সেটাকে অনুসরণ করছে বিভিন্ন ক্ষেত্রে। এখানেও প্যারেন্টিংয়ের অনেক বড় একটা রোল আছে। পাশ্চাত্য সংস্কৃতির সমস্যা কি? পাশ্চাত্যের মধ্যে অসাধারণ সব জিনিস আছে, আচ্ছা, কিন্তু আমরা তো আসলে পিক করছি। আমি বললাম না যে আমরা চমকটা দেখে আমরা অভিভূত হয়ে যাই। এবং এই যে পারমাণবিক শক্তি আবিষ্কৃত হলো, প্রথমে তো বোমা ফাটানো হলো, সেটা তো একটা ধ্বংসযজ্ঞ হয়ে গেল। কিন্তু সেই পারমাণবিক শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, চিকিৎসা হচ্ছে।
তাহলে সেখানে সমাজ কাজ করেছে যে এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। জি, মরফিন দিয়ে ইচ্ছা করলে অ্যাডিক্ট হয়ে মানুষ মরেও যেতে পারে, একদম অকর্মণ্য হয়ে যেতে পারে, কিন্তু সেটা তো চিকিৎসায় কাজে লাগে, বেদনানাশক হিসেবে কাজে লাগে, সেটাকে কন্ট্রোল করা হয়েছে। তাহলে এই যে সমস্ত অপকালচার, এগুলোর যে প্রবল বিকাশ প্রকাশ ঘটছে, সেগুলোরও কিন্তু একটা নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। আমরা এই বিষয়ে স্যার আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর। নিশ্চয়ই। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনি বুনন। বিরতির পর আমরা অতিথির কাছ থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের পর্বের বিষয় মানসিক স্বাস্থ্যের সঙ্গীত ও সংস্কৃতির গুরুত্ব। স্টুডিওতে আমাদের সাথে আছেন সুজিত মোস্তফা। স্যার, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে অপসংস্কৃতির যে একটা প্রভাব, সেই বিষয়টা নিয়ে যদি বলেন। অপসংস্কৃতির সঙ্গে কিন্তু সংস্কৃতি শব্দটা আছে, সেটাও কিন্তু একটা সংস্কৃতি। এটা মানুষের দায়িত্ব। যেমন আমরা তো একটা প্রিমিটিভ অবস্থা থেকে আস্তে আস্তে সভ্যতার দিকে এসেছি। মানুষকে সভ্য করে তুলবার জন্য যেরকম রাষ্ট্রের দায়িত্ব আছে, সমাজের দায়িত্ব আছে, সেরকম জ্ঞানীগুণী মানুষের দায়িত্ব আছে, তারা কিন্তু সেগুলো নিয়ে কাজ করেছেন। মিডিয়ারও দায়িত্ব আছে, একদমই তাই। এবং মিডিয়া তো এখন অনেক রকম। একটা সময় হয়তো খবরের কাগজ, রেডিও এগুলো ছিল, তারপর টেলিভিশন এসছে, এখন তো ইন্টারনেট এসছে। আমরা কিন্তু দেখেছি, আমাদের ছোটবেলাটা আমরা দেখেছি যে টেলিভিশনে একটা অডিশন দিয়ে ঢুকতে হতো। এখন অনেক প্রাইভেট চ্যানেল, আমরা এই মুহূর্তে একটা প্রাইভেট চ্যানেলেই কথা বলছি, এখানেও একটা অডিশন প্রক্রিয়া আছে, ওভাবে নেই। এখানে অনেক সময় শিল্পী নির্বাচন করা হয় জনগণের রায়ে, হ্যাঁ, তারা পছন্দ করেন, কিন্তু এগুলোর মধ্যে অনেক আবেগী সিদ্ধান্ত হয়ে যায়, কিছুটা ম্যানিপুলেশন হয়, তারপরে অনেক হয়তো শুধু ট্যালেন্ট আছে সেটা নিয়ে অনেকে এসে সুপারস্টার হয়ে যায়। ফলে এই যারা এই রাস্তাটা অতিক্রম না করে সুপারস্টার হয়ে যায়, তারা গুরুত্বটা বোঝে না। সেটাকে কিন্তু অবহেলা করা যাবে না, কারণ সাকসেস সাকসিডস এভরিথিং, একটা কথা আছে যে একজন যদি খুব ভালো গান গায়, আমরা দেখতে যাব না যে তার পেছনে কি শিক্ষা আছে না আছে, কিন্তু সে যদি শিক্ষার মাধ্যমে আসে, দুটো জিনিস ঘটে। একটা হচ্ছে সে একটা মেথডোলজির মধ্যে দিয়ে আসে, দ্বিতীয় হচ্ছে যে এইখানকার যে পরম্পরাটা আছে, এখানকার যে কষ্টের রাস্তাটা আছে, যে কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে। তো যে এই বেদনার রাস্তাটা পার না হয়েছে, যে না বুঝেছে, সে আসলে ওই জিনিসটাকে ঠিক সেভাবে অনুধাবন করে না। যে নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেটা এখন হয়তো অনেকেই বলবে যে তাহলে তো গণতন্ত্র থাকলো না। সব জায়গায় গণতন্ত্র প্রযোজ্য নয়। যেমন আমরা যখন লেখাপড়া করি ইউনিভার্সিটিতে, আমি যখন বলি যে না আমি এখন সোশিওলজি পড়বো না, আমি ফিলোসফি পড়বো, বা আমি 2 সপ্তাহ পড়বো না, আমার তো একটা সিস্টেমের মধ্যে পড়াশোনা করে শেষ করতে হবে। তো সেই জন্য আমি যখন মানুষকে প্রশিক্ষিত করব, সেটা তো আমার সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে, পরিবারের, দেশের, রাষ্ট্রের, পৃথিবীর স্বার্থে করব। সেখানে যদি আমি নিয়ন্ত্রণ ছেড়ে দিই, যেমন আমরা ইন্টারনেট অবাধ হয়ে যাওয়াতে, ফেসবুক এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে মোবাইল, অলমোস্ট এভরি পিপল, মানে এখন আর অ্যাডাল্টের হাতে নেই, বাচ্চারাও ইউজ করছে সোশ্যাল মিডিয়া। তো সেখানে হাতে একটা টিভি চ্যানেল চলে এসছে তাদের, যে যা খুশি তাই করছে, কোনো অডিশনের কোনো বালাই নেই, এবং অজস্র ভালগার আইটেম আসছে। ফলে কি হচ্ছে, মানুষ ওইদিকে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু ভালো জিনিস হচ্ছে না তা নয়, কিন্তু ভালো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। তো ক্রমাগত খারাপের তোড়ে যদি ভালো জিনিসগুলো হারাতে থাকে, তাহলে আমাদের সভ্যতার বিকাশটা হবে কি হবে? মিডিয়া তো এখন আসলে অসভ্যতার ক্রমবিকাশ ঘটাচ্ছে, এটা কিন্তু পুরো মানব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। একদমই। হ্যাঁ, এটার যে আমি ওই যে পারমাণবিক বিস্ফোরণের কথা বলছিলাম, যে ওটার ক্ষতি তাৎক্ষণিক, ওটাকে আমরা নিয়ন্ত্রণ করছি, যে আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে বিশাল ধ্বংস। অফকোর্স তেজস্ক্রিয়তার একটা মাত্রা চলতে থাকবে লক্ষ বছর ধরে, কিন্তু তাৎক্ষণিক ইম্প্যাক্টটা যে হবে, সেটাতেই কিন্তু ভয়াবহ বিপর্যয় হবে। আর এই যে
ক্রমাগত আমরা মানুষের মনন নষ্ট করছি, আমরা ডাইভার্ট সৃজনশীলতার করছি। জায়গাটা নষ্ট হ্যাঁ, করছি। আমরা তো শুধু সৃজনশীলতা না, আমরা মানুষকে নষ্ট করে ফেলছি তো। এবং এখন এই যে আপনি দেখবেন যে একটা কালচার অফ অ্যাবিউজিং, গালিগালাজ, মানে যে যাকে খুশি গালি দিচ্ছে, কোনো গুণীজনের সম্মান নাই, যে যা খুশি সামনে আসছে। তো এই যে এইভাবে প্রকৃত গুণীরা শ্যাডোড হয়ে যাচ্ছে এবং এরা সামনে আসছে, এটা টোটাল ইম্প্যাক্টটা হচ্ছে, শুধু আমি বাংলাদেশের সমাজের কথা বলছি না, গোটা পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমাদের এই যে আমরা বলছি মানসিক স্বাস্থ্য, আমরা যদি মন তৈরিতে সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে না পারি, অসুন্দরের ভিড়ে যদি আমরা হারিয়ে যাই, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য তো আমরা ভালো করতে পারবো না। একদমই তাই। স্যার, এই বিষয়ে একটু জানতে চাই যে আগের এই যে একটু আগেও আপনি যে গানটার কথা বলছিলেন, একসময় গান কিন্তু প্রধানত সুর এবং কথার একটা গভীরতার মধ্যের উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি এটা মোর ভিজুয়াল, যত অন্যভাবে এটাকে প্রেজেন্ট করা যায় এবং গানের কথার মধ্যে কিন্তু সেরকম গভীরতার খুঁজে পাওয়া যায় না। খুবই সমসাময়িক কোনো একটা বিষয় নিয়েও সেটা হতে পারে। এটাকে স্যার কিভাবে দেখছেন? এটা আমি একটু আগে বলছিলাম না যে পরিবর্তন হবেই, হ্যাঁ, এটাকে আমাদের মেনে নিতে হবে। কিন্তু পরিবর্তন হলেও যেমন বিশ্ব সংস্কৃতির একটা প্রভাব আমাদের উপরে আসবে, সমাজবিজ্ঞানে একটা কথা আছে অ্যাসিমিলেশন। আমরা অন্যান্য সোসাইটির ভালো জিনিসগুলোকে নেব, কিন্তু নিজেদেরটাকে একদম পুরো বর্জন করে নয়। আমরা যখন বেড়ে উঠছিলাম তখন আমি দেখেছি যে একটা ছেলে একটা মেয়ে একটু একসঙ্গে বসে কথা বলাও ডিফিকাল্ট ছিল। তো তখন একজন আরেকজনকে ইমপ্রেস করার একটা চ্যালেঞ্জ ছিল। একটা মেয়ে একটু হাসলে একটা ছেলের দিকে তার জীবন ধন্য হয়ে যেত, সে তাকে নিয়ে দুটো গভীর কবিতা লেখার, গান লেখার একটা চিন্তা করতো। কিন্তু এখন এই ফেসবুকের কল্যাণে বা সমাজের এই অ্যাডভান্সমেন্টের কারণে খুব দ্রুত মিল হচ্ছে এবং সেটা খুব এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে। ফলে সেই মনের মধ্যে সেই যে ক্রিয়েশনের যে জায়গাটা তৈরি হচ্ছে না, তৈরি না হওয়ার ফলে কি হচ্ছে, ভালো সৃষ্টিও হচ্ছে না। তারপর একটা কথা আছে যে ধরা যাক যে পরিবর্তনের কারণে আমরা গানের কথার গানের সঙ্গে, সুরের গানের সঙ্গে ভিজুয়াল ব্যাপারটাকে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে, যেহেতু ভিজুয়ালটা এসছে। কিন্তু ফাইনালি কিন্তু আমি যতই সৌন্দর্য দিয়ে সেটাকে, যতই চমকদারি দিয়ে, ভিজুয়ালাইজেশন দিয়ে আমরা একটা জিনিসকে প্রেজেন্ট করি না কেন, তার মূল কন্টেন্টটা তো গান, তো কারণ সেটা আমার কানে, হৃদয়, মনে অনুরণনটা তো থাকতে হবে। তো সেই জায়গাটা যদি গভীর কাজ না হয়, আর শুধু হলেও হবে না, সেটাকে অনেক বেশি প্রচার করতে হবে। শুধু প্রচার করলেও হবে না, যেহেতু ডিরেইলড হয়ে গেছে আমাদের শ্রোতারা, আমাদের ভোক্তারা, তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোনো নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। আমার নিজের কিছু পদ্ধতি আছে, আজ তো সেই আলোচনার বিষয় নয়, কিন্তু না করলে পরে আমাদের এই সঙ্গীত সংস্কৃতি আরও ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হলে আমরা মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হব, শারীরিকভাবেও ক্ষতিগ্রস্ত হব। একদমই তাই স্যার। 52 ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমরা সব কিছু, গণ অভ্যুত্থান, সব জায়গাতে আমরা দেখেছি যে প্রতিটি বড় অর্জনের পিছনে কিন্তু এই যে সঙ্গীত এবং সংস্কৃতির কর্মী, তাদের কিন্তু একটা বড় অবদান আছে। এবং আমাদের পরের প্রজন্মকে সেভাবে তৈরি করতে বা তাদের একটা আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে, এই যে সংস্কৃতির যে মূল্যবোধের জায়গাটা তাদের মনের মধ্যে ইনকর্পোরেট করে দেওয়ার জন্য কি কি জায়গাতে আমাদের আসলে কাজ করা উচিত, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় জায়গা থেকে? আমাদের রাষ্ট্র কখনোই সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দেখে নাই। তারপরেও সংস্কৃতি কর্মীরা তাদের নিজেদের ভালোবাসা, নিবেদন এবং দায়বদ্ধতার জায়গা থেকে সবসময় দেশের জন্য, মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছে। যে কোনো ট্রানজিশনের সময় কিন্তু এই সব থেকে অবহেলিত শিল্পী সমাজই গলায় একটা হারমোনিয়াম বেঁধে ঝাঁপ দিয়েছে। তখন তাদেরকে অনেক আশ্বাস দেওয়া হয় যে তোমাদের সমস্ত সমস্যা দূর করা হবে। তারপরে যখন ওই অবস্থার পরিবর্তন হয়, তখন শিল্পীরা যেখানে সেখানেই পড়ে থাকেন। ইকোনমিক্সে একটা কথা বলা হয়েছে যে একটা উন্নত দেশ হতে হলে সেখানে সাংস্কৃতিক খাতে বাজেটের ন্যূনতম 4% থাকতে হবে। আমাদের বাজেট হচ্ছে লেস দ্যান 0.1%, দিস ইজ 0.07%। তারপরেও সেই বাজেট ঠিক মতন ব্যবহার হয় না, সেটা নিয়ে দুর্নীতি হয় এবং সেটা সরকারকে খুশি করার জন্য হয়তো কিছু টাকা ফেরতও দেওয়া হয়। ফেরত দিলে পরে তখন আর পরবর্তী বাজেট বাড়ানো হয় না। কিন্তু যদি এই জায়গাটায় ভালো করে ভাবা হতো যে আসলে কি করা দরকার, শিল্পীদেরকে রক্ষা করা, শিল্প রক্ষা করা, সংস্কৃতি রক্ষা করা, মানে তো আসলে দেশ রক্ষা করা, মানুষকে রক্ষা করা। একদমই সেই জায়গাটাকে, যেখানে সংস্কৃতিকে ভয়াবহ রকম গুরুত্ব দিয়ে, ভয়াবহ শব্দটা ইউজ করলাম,
মানে ভয়াবহ রকম গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেখানে এটাকে সবচেয়ে গুরুত্বহীন চোখে দেখা হয় সব সরকারের আমলই। এবং এখনো আমি জানি না যে এই নতুন ব্যবস্থাপনায় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা বা হবে কিনা, অপেক্ষা করছি, দেখছি। এটা দুর্ভাগ্যজনক আর কি। যুগে যুগে আসলে আমরা জানি যে মানুষের বিকাশ এবং দক্ষতা বৃদ্ধিতে, আপনি একটু আগে স্যার আলোচনাও করলেন যে প্যারেন্টিং এবং শিশুদের বিকাশেও কিন্তু সংস্কৃতির একটা বড় ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমি যদি একটু জানতে চাই যে এটাকে আমরা আরো কিভাবে ছড়িয়ে দিতে পারি এবং মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে সচেতনতার জায়গা থেকেও আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, সঙ্গীত এখানে কিভাবে ভূমিকা রাখতে পারে? ছড়িয়ে দিতে হলে আমাদের খুব অর্গানাইজড প্রক্রিয়া যেতে হবে। আমাদের যেমন সংস্কৃতি চর্চার জন্য স্কুলগুলোতে আগে তো রেগুলার ডিবেট হতো, সাপ্তাহিক অনুষ্ঠান হতো, গানের অনুষ্ঠান মাসিক বাৎসরিক একটা অনুষ্ঠান হতো। এখন এগুলো খুব অল্প কিছু জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। আমরা জানি যে পৃথিবীতে ইহুদি জনসংখ্যা কিন্তু খুবই কম, মাত্র 1.5 কোটির মতন ইহুদি সারা পৃথিবীতে, কিন্তু তারাই কিন্তু গোটা পৃথিবীর ইকোনমি কন্ট্রোল করছে। ইহুদিদের ঘরে যখন একজন মা গর্ভবতী হন, সঙ্গে সঙ্গে তাকে মিউজিক স্কুলে পাঠানো হয় এবং অঙ্ক শিখতে পাঠানো হয়। এই দুইটা প্র্যাকটিস একটা বাচ্চা কিন্তু জঠরে যখন তার 6 মাস বয়স, তখন থেকে সে শুনতে পায়। তো কানের মধ্যে, আমি আগেই বলেছি যে মিউজিক ইজ এ ভেরি হারমোনাইজড আইটেম। সেটা যখন কানের মধ্যে যেতে থাকে, তা সে ভেতর থেকেই খুব সংবেদনশীল, সংহত একটা শিশু হিসাবে জন্ম নেওয়ার প্রস্তুতি নেয়। তারপরে ম্যাথামেটিক্যাল ব্রেইন ডেভেলপ করে। তারপরে সে জন্ম নেওয়ার পরে তার শিক্ষা ব্যবস্থাটাও ওরকম হয়, আনন্দের সঙ্গে, নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও এগুলোকে ইনকর্পোরেট করে এমন একটা সিস্টেম ডেভেলপ করা হয় যে এরা খুবই ব্রিলিয়ান্ট হয়ে, তারা তো এমনি ব্রিলিয়ান্ট, জেনেটিক মিউটেশন এবং ড্রিফটের কারণে এই ধারাবাহিকতা তো বজায় থাকছেই, তারপরে এই প্র্যাকটিসগুলো তাদেরকে সে ব্রিলিয়েন্সের দিকে নিয়ে যাচ্ছে। এখন যদি আমি আমাদের বাংলাদেশের কথা, বাঙালিদের কথা বলি, আমরা হচ্ছে একটা সংকর জাতি, বহু জাতির ক্যারেক্টার্স নিয়ে আমরা। এখন এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু মেন্ডেলের সূত্রে কিন্তু আমরা জানি যে 14 জেনারেশন ধরে আমাদের জেনেটিক কোডগুলো রিভলভ করতে থাকে। তো আমরা হঠাৎ দেখি না যে একটা খুব সভ্য ফ্যামিলির মধ্যে একটা ক্রিমিনাল বেরিয়ে এসছে, আবার একটা খুব বড় ক্রিমিনালের ঘরে একজন খুব দারুণ একটা ব্রিলিয়ান্ট ছেলে, ভালো মানুষ জন্ম নিয়েছেন। যে ক্রিমিনাল মানুষ কি জেনেটিক কোডের কারণে হয় না সোশ্যাল এনভায়রনমেন্টের কারণে? আসলে দুটোরই রেসপন্সিবিলিটি আছে। একদমই। তো জেনেটিক কোডকে তো আমাদের তো যেহেতু 14 জেনারেশন ধরে এগুলো রিভলভ করে এবং আমাদের মধ্যে অনেক ধরনের সংমিশ্রণ ঘটেছে। সমস্যা হচ্ছে যে যখন আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে সমর্থন করে না, আমাদের ওই কোডগুলোর মধ্যে খারাপ ক্যারেক্টারগুলো বেশি বেরিয়ে আসে এবং সেগুলো প্রাধান্য পায় বেশি। কিন্তু আমাদের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটিও লুকিয়ে আছে, সেইগুলোকে যদি আমরা পরিচর্যা করি বেশি করে, সেইটা করতে এখন এটা কিন্তু রাষ্ট্রের কাজ, সমাজের কাজ। যেমন আমরা যখন একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, যে এত বড় বড় ন্যাশনাল কোম্পানি আছে, আমরা একটা গানের প্রোগ্রাম, একটা কালচারাল প্রোগ্রাম করতে গেলে, বলতে গেলে কেউ কোনো স্পন্সরশিপ দেয় না। এই টেলিভিশন চ্যানেলগুলোতেই আপনি দেখেন যে নজরুল, রবীন্দ্র, আমাদের দেশের গান, এগুলোর কোনো স্পন্সরশিপ নাই। হয়তো একটা তাদের জন্ম মৃত্যু বার্ষিকীর সময় হয়তো একটা স্পন্সরশিপ দেওয়া হয়। তো এই দায়িত্ব শুধু রাষ্ট্রের উপর ছাড়বো না, কারণ যারাই বড় বড় বিজনেস ডিল করছে তারা তো এই রাষ্ট্রেরই মানুষ, তাদেরই তো ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করছে। এখন কেউ যদি ভাবে যে দূর এই দেশে থাকবো না, আমার অনেক টাকা পয়সা হচ্ছে, বাচ্চা বাইরে পড়ছে, ওখানেই চলে যাব, আমিও চলে যাব, এ দেশ গোল্লায় যাক, এইটা যদি ভাবে তাহলে হবে না। তো ওখানটায় একটা ভালোবাসার এবং একটা দায়িত্ববোধের জায়গায় যদি তৈরি হয়, এখানে সরকারকে কিন্তু প্রণোদনা দিতে হবে, তাদেরকে প্রভাবিত করতে হবে। তো আগে তো সরকারকে বুঝতে হবে। তো সরকারকে বুঝতে হলে আমাদের মতন কিছু মানুষের সঙ্গে তো আলাপ করতে হবে, আমাদের সঙ্গে তো আলাপই করা হয় না। সেটাও একটা কারণ, এটা তাদের ফিল করতে হবে। স্যার, মানসিক স্বাস্থ্যের যে বিষয়টা আপনি একটু আগে বাজেটের কথা বলছিলেন, আমরা জানি যে মানসিক স্বাস্থ্য বাজেটের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবেই আমরা এই বিষয়টার প্রতিফলন দেখি যে 0.1%-এরও বাজেট মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আছে। সুতরাং এটাও সমানভাবে কিন্তু অবহেলিত। আমি যদি একটু জানতে চাই যে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে সঙ্গীতের মিউজিক থেরাপির কথা আমরা জানি এবং সেটা বাংলাদেশে এখন অনেকটুকুই আস্তে আস্তে চর্চা হচ্ছে।
কিভাবে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া যায় এবং আপনি একজন সঙ্গীতজ্ঞ হিসেবে আপনি কিভাবে আপনার মনের যত্নটা নেন? স্বাস্থ্য খাতের একটা অংশ হচ্ছে মানসিক স্বাস্থ্য, ওখানে ওটার একটা অংশ হিসাবে একটা বাজেটের কথা বললেন, আর আমি বলছি সংস্কৃতির বাজেটের কথা। সংস্কৃতির মধ্যেও মানসিক স্বাস্থ্য রয়েই গেছে, তো এই দুইটার তো একটা সম্পর্ক আছে। ওখানে হয়তো সাইকিয়াট্রির কথা, তারপরে সোশ্যাল সাইকোলজির কথা বলা হচ্ছে, আমাদের গানের মধ্যে এগুলো সব এমনি আছে। আপনি জানেন কি না যে যদি খুব সুরেলা মিউজিক একটা ফসলের পাশে রেগুলার মানে একটা জমিতে চাষ হচ্ছে, সেখানে যদি বাজানো হয় ওই ফসলের গ্রোথ অনেক বেশি হয়। আমরা দেখেছি যে অনেক পশু পাখি ভালো মিউজিক শুনলে নিবিষ্ট হয়ে যায়। একদমই। হ্যাঁ, একটা বাচ্চা ভালো গান শুনতে শুনতে ঘুমিয়ে যায়। একদমই মানে মৃতপ্রায় যে সমস্ত রোগী আর বাঁচবে না, প্রচণ্ড যন্ত্রণায় আছে, তাদেরকে প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয় এবং সেখানেও তাদেরকে মিউজিক দিয়ে থেরাপি দেওয়া হয়। আমরাও কিন্তু খুব ক্লান্ত হয়ে গেলে পরে গান শুনি, কিন্তু আমি শুধু ক্লান্ত হওয়ার সময় বলবো না। যেমন আমাদের গৃহিণীরা যে কাজ করেন বাসায়, বা যে সমস্ত পুরুষরা বাসায় কাজ করেন, তারা যদি একটা সুন্দর মিউজিক বাজিয়ে কাজ করেন, তাহলে কিন্তু তারা ওই ওই মিউজিকের ফ্লোর মধ্যেই তাদের কাজটা হারমোনির মধ্যে থাকবে, একদমই খুবই সুন্দরভাবে তারা করতে পারেন। এই মিউজিকের যে মেসেজটা সেটাও তাদের মধ্যে যাচ্ছে, একটা মনকে একটা আনন্দময়তা পূর্ণ করে রাখছে, কাজটাও খুব গতিশীলভাবে এগোচ্ছে এবং কাজ কিন্তু আসলে ডিস্টার্বড হয় না। ওই হারমোনিটা তাকে খুব হারমোনাইজড রাখতে হেল্প করে। তবে এই প্র্যাকটিসগুলো হয়তো শুরুর দিকে ডেভেলপ করতে একটু সময় লাগে, কিন্তু যে কোনো প্র্যাকটিসই তো, একটা বাচ্চা যদি প্রথম দিন অঙ্ক করতে যায় তার কিন্তু কঠিন লাগবে, কিন্তু সে যদি প্রতিদিন অঙ্কটা প্র্যাকটিস করে তার কাছে কিন্তু এটা একটা খুব আনন্দের বিষয় হয়ে যাবে। তো এই প্রত্যেকটা প্র্যাকটিসই যদি সাপোর্টেড বাই মিউজিক হয়, যেমন আমরা অনেকে গান শুনতে শুনতে ঘুমাই, হ্যাঁ, তারপরে যদি আমরা ভোরে উঠে মানে আমাদের যাদের উপাসনা মানে যাদের ধর্মীয় আচার আছে সেগুলো শেষ করার পরে যদি একজন গান দিয়ে তার দিনটা শুরু করে, সে কিন্তু একটা খুব বিশুদ্ধ পরিচ্ছন্ন দিন শুরু করতে পারবে, ভেরি এনার্জেটিক দিন। আমরা স্যার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ স্যার আপনার বিশ্লেষণধর্মী আজকের আলোচনার জন্য, এবং আমরা আশা করছি যে দর্শক অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের আলোচনা থেকে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, RTVকেও ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। দর্শক, গানের তালে মন দোলে, তার মানে মনের সাথে যেহেতু সঙ্গীতের ও সংস্কৃতির মেলবন্ধন আছে, সেহেতু মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। হতাশা, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আমরা সঙ্গীতকে প্রাধান্য দিতে পারি, তবে মনের অবস্থা বুঝে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।